ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় আসবো সেটি হলো তড়িৎ সংক্রান্ত পরিমাপ দ্বাদশ শ্রেণী। এখন আমরা জানি যে রোধ যখন পরিমাপ করতে হয়, রোধ পরিমাপ করার সময় সাধারণ ওহমের সূত্রের মাধ্যমে আমরা রোধ পরিমাপ করি। সেখানে রোধ আর সমান কি থাকে না, আর সমান থাকে V/I, অর্থাৎ কোনো পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করব, ওই পরিবাহীর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করব। এই দুটো অনুপাত করলে সেখান থেকে রোধ নির্ণয় করা যায়। কিন্তু এইভাবে যে রোধটা নির্ণয় করা হয় সেই রোধটা অনেকটা ত্রুটিপূর্ণ বা সেটা খুব একটা অ্যাকিউরেট রোধ বা খুব সূক্ষ্ম রোধ সেখান থেকে পাওয়া যায় না। সেজন্যে যে সমস্ত ক্ষেত্রে বা যখন সূক্ষ্ম রোধের যদি কোনো পরিমাপ করার প্রয়োজন হয় তখন ওই সাধারণ ওহমের সূত্র ব্যবহার করে ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য, অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি পাওয়া যায়, কারণ আদর্শ ভোল্টমিটার বা আদর্শ অ্যামিটার বলে কিছু নেই। সেজন্যে রোধ পরিমাপের ক্ষেত্রে মানে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওই সাধারণ ওহমের সূত্রকে ব্যবহার করা হয় না। এখন তাহলে কিভাবে রোধটা পরিমাপ করা যেতে পারে তার একটা পদ্ধতি বা তার একটা নীতিতে আসি। আমরা রোধ পরিমাপের জন্য যে নীতি মূলত ব্যবহার করা হয় সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি, আমরা জানি। এখন হুইস্টন ব্রিজের ছবি বা সার্কিটটার ছবি এখানে দেওয়া আছে। এক্ষেত্রে আমি বলছিলাম এক্ষেত্রে আমাদের পি এবং কিউ এই যে দুটি রোধ, পি এবং কিউ এই যে দুটি রোধ, এই দুটি রোধ জানা রোধ। আচ্ছা, যে রোধটি অজানা মানে যার রোধ আমাকে নির্ণয় করতে হবে সেই রোধটি হলো এস। আর আমরা এখানে এই আর রোধটিকে পরিবর্তন করব। আর রোধের মান আমরা ক্রমাগত পরিবর্তন করব, কখনো 1 ওহম, কখনো 2 ওহম, কখনো 3 ওহম, কখনো 4 ওহম, এইভাবে ক্রমাগত পরিবর্তন করব। আর প্রত্যেকবার পরিবর্তনের ক্ষেত্রে আমরা এখানে এই যে গ্যালভানোমিটার লাগানো আছে, গ্যালভানোমিটারের দিকে তাকাবো। হ্যাঁ, দেখব কখন গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হচ্ছে না, কখন গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন আসছে না। এখন ধরা যাক কোনো একটি রোধ এখানে দেওয়ার ফলে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হলো না, গ্যালভানোমিটারের কাঁটাটা একেবারে শূন্য দাগে দাঁড়িয়ে রয়েছে, সেই অবস্থাটাকে আমরা বলি নিস্পন্দ অবস্থা বা নাল পয়েন্ট। এই নিস্পন্দ অবস্থা বা নাল পয়েন্টের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে কি না, P/Q সমান R/S। আমাদের পি রোধ জানা, আমাদের কিউ রোধ জানা, আর রোধের মানটাও আমরা একটি নির্দিষ্ট রোধ দেওয়ার ফলে গ্যালভানোমিটারের একটা নিস্পন্দ অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আর রোধটাও আমাদের জানা। সমস্ত রোধগুলো বসিয়ে দিতে পারলে অজানা অর্থাৎ এস রোধটাকে আমরা নির্ণয় করে নিতে পারবো। এবং এই যে P/Q সমান R/S এটা সবসময় সমান নয়, এটা শুধুমাত্র নিস্পন্দ অবস্থা, গ্যালভানোমিটারের যে নিস্পন্দ অবস্থা বা নাল পয়েন্ট সেক্ষেত্রে সমান। এখানে একটি তড়িৎ কোষ লাগানো আছে, এই তড়িৎ কোষটিকে অফ অন করার জন্য সেখানে একটা কি লাগানো আছে, কিটার আমরা পরিবর্তন কিটার সুইচ এর মাধ্যমে সুইচ অফ অন করতে পারবো। এখন আমরা যেটা প্রথমে করব যে গ্যালভানোমিটারের যে শর্ত তার নিস্পন্দ অবস্থায় যে শর্ত, এই P/Q সমান R/S এই শর্তটা একটু প্রমাণ করার চেষ্টা করব সাধারণ ওহমের সূত্রের মাধ্যমে। ধরা যাক এই বর্তনীর মধ্য দিয়ে মূল প্রবাহটা I, এই মূল প্রবাহটা I, তাহলে এ বিন্দুতে I প্রবাহটা আসার পরে সেই I কারেন্টটা I1 এবং I2 দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। যেহেতু নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই পথ দিয়ে I1 কারেন্টটা আসবে এবং এই পথ দিয়ে I2 কারেন্টটা আসবে এবং I1 I2 দুজনে পুনরায় এই সি বিন্দুতে যুক্ত হয়ে I কারেন্ট লুপে বর্তনীর মধ্যে ফিরে যাবে। এখন যদি আমরা ওহমের সূত্রকে এখানে প্রয়োগ করি, ওপরে অর্থাৎ ABC এই পথের ক্ষেত্রে ওহমের সূত্রকে প্রয়োগ করি, তাহলে দেখব তড়িৎ প্রবাহ মাত্রা I1 সমান প্রথমেরটার ক্ষেত্রে কি দেখবো না, প্রথমেরটার ক্ষেত্রে দেখবো VA মাইনাস VB/P। দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখবো, দ্বিতীয়টার ক্ষেত্রে লিখবো আমরা VB মাইনাস VC/Q। I1 সমান হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি আবার এই P/Q নির্ণয় করি, P/Q সমান আসছে VA মাইনাস VB/VB মাইনাস VC। এটা 1 নম্বর ক্ষেত্রে হলো I1 প্রবাহের জন্য হলো। অনুরূপভাবে নিচের দিক দিয়ে যে প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ হবে, সেটার পরিমাণটা হচ্ছে I2।
এই I2 প্রবাহের জন্য নিচের দিক দিয়ে যে I2 প্রবাহ হচ্ছে সেই I2 প্রবাহের জন্য আমরা কি লিখতে পারবো না আমরা লিখবো VA মাইনাস VD বাই তার রেজিস্ট্যান্সটা কত না R, আর এটার ক্ষেত্রে কত লিখবো, এটার ক্ষেত্রে লিখবো কি না এটা ক্ষেত্রে আমরা কি লিখবো না VA মাইনাস VD বাই R, আর এক্ষেত্রে আমরা লিখছি কি তাহলে VD মাইনাস VC বাই S, অর্থাৎ এখান থেকে আমরা যদি লিখি কি লিখবো না R বাই S যদি করি, R বাই S করলে আসছে VA মাইনাস VD বাই VD মাইনাস VC, অর্থাৎ P বাই কিউর আমরা মান বের করেছি, R বাই S এর মান বের করেছি। P বাই কিউ আর R বাই S এর মানটা বের করতে P বাই কিউর একটা মান বেরিয়েছে, R বাই S এর একটা মান বেরিয়েছে। এখন আমরা বলেছি নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ হয়নি। কেন কোনো প্রবাহ হয়নি না প্রবাহ হয়নি এই কারণেই, তার মানে নিশ্চয়ই এই B এবং D এই দুটো বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, অর্থাৎ B এবং D এর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই বলেই তড়িৎটা প্রবাহিত হয়নি। তার মানে আমরা এখানে লিখতে পারবো না এক্ষেত্রে VB মাইনাস VD, যেটা B এবং D বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VB মাইনাস VD, সেটা 0, অর্থাৎ VB সমান কি VD, অর্থাৎ B বিন্দুর বিভব এবং D বিন্দুর বিভব এই দুটি বিন্দুর বিভবটা সমান। এখন তাই যদি হয় VB আর VD যদি সমান হয় তাহলে এক কাজ করবো আমরা না VA মাইনাস এই VDর জায়গাতে আমরা VB বসালাম, VDর জায়গাতে এখানেও VB বসালাম, VB মাইনাস VC, এটাকেও আমরা 2 নম্বর সমীকরণ বলে বলতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যে অংশটা পেয়েছি আর 2 নম্বর সমীকরণে R বাই S এর যে অংশটা পেয়েছি এই দুটোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুটোই সমান। সেই জন্য আমরা এখানে লিখতে পারবো কি না এই P বাই কিউ আর R বাই S টা সমান, অর্থাৎ হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যে শর্তটা অর্থাৎ কোনটা না P বাই কিউ সমান R বাই S, P বাই কিউ আর R বাই S সমান, সেটা আমরা এখানে প্রমাণ করলাম ওহমের সূত্র থেকে। তাহলে ওহমের সূত্র থেকে P বাই কিউ সমান R বাই S যে শর্তটা নিস্পন্দ অবস্থার যে শর্তটা সেটা প্রমাণ করতে পারলাম। এবারে আমরা এই শর্তটাকে আবার একবার প্রমাণ করব, এটাকে আমরা আর একবার প্রমাণ করব, সেক্ষেত্রে আমরা করব কারশফের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজের এই শর্তটাকে প্রমাণ করব আমরা। তাহলে কারশফের সূত্র দিয়ে প্রমাণ করবো, এটা বুঝলাম। কারশফের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজের এই নীতিটা প্রমাণ করব। প্রমাণ করার ক্ষেত্রে আমরা এক কাজ করব, কি করব না আমরা এখানে দেখাচ্ছি না গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ধরা যাক IG পরিমাণ তড়িৎ পাওয়া যাচ্ছে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে IG পরিমাণ তড়িৎ পাওয়া যাচ্ছে। আচ্ছা আমরা লিখবো এবারে যে ABDA বদ্ধ লুপের ক্ষেত্রে KVL মানে কারশফ ভোল্টেজ ল, KVL সূত্র প্রয়োগ করে পাই কি পাই না এই যে ABDA এই বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করে আমরা যেটা পাবো সেটা কি পাবো না I1P, এটা পজিটিভ, তাহলে I1P IG ইন্টু G, এটা IG ইন্টু G, G হলো গ্যালভানোমিটারের রোধ সেটাও পজিটিভ, মাইনাস এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে সেজন্য এটা মাইনাস হবে, মাইনাস I2 ইন্টু R ইজ ইকুয়াল টু মোট তড়িৎচালক বল হয়। আমাদের এই লুপটার মধ্যে কোনো তড়িৎচালক বল মানে কোনো ব্যাটারি নেই, সেজন্য এটা সমান আমরা 0 লিখলাম। এখন এখানে লিখবো আমরা এরপরে কি না নিস্পন্দ অবস্থায় IG সমান 0, নিস্পন্দ অবস্থায় IG-টা 0, তাহলে IG-টা যদি 0 লিখি আমরা তাহলে যেটা আসছে I1P মাইনাস I2R সমান 0, বা I1P সমান হচ্ছে I2R, বা এখান থেকে বেরোচ্ছে I1 বাই I2 সমান হচ্ছে R বাই P।
এটা এদিকের লুপের ক্ষেত্রে এ বি ডি এ বদ্ধ লুপের ক্ষেত্রে পেয়েছি। এবারে আমরা করব কি না বি সি ডি বি বদ্ধ লুপের ক্ষেত্রে কে ভি এর সূত্র প্রয়োগ করে পাই এ বি সি ডি বি এই বদ্ধ লুপের ক্ষেত্রে কে ভি এর সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা, প্রথমে বিসি পথের জন্য দেখো এটা ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কত I1 কিউব। আচ্ছা, এইটা আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, মানে কত I2 ইন্টু এস। এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে মাইনাস আইজি ইন্টু জি ইজ ইকুয়াল টু 0, কারণ এক্ষেত্রে কোনো তড়িৎচালক বল নেই। ঠিক আছে, কোনো তড়িৎচালক বল নেই। আবার একই কথা এখানে লিখবো আমরা কি না নিস্পন্দ অবস্থায় আইজি সমান 0। নিস্পন্দ অবস্থার ক্ষেত্রে আইজিটা হচ্ছে 0। তাহলে আইজি যদি 0 হয় সেক্ষেত্রে আমরা লিখবো I1 কিউ মাইনাস I2 এস সমান 0। তাহলে I1 কিউ সমান I2 এস বা I1 বাই I2 সমান আসছে S বাই কিউ। আমি এর আগে একবার I1 বাই I2 বের করেছি, আবার একবার I1 বাই I2 বের করেছি। দুবার যে I1 I2 বের করেছি সেই দুটোকে সমান করি। সেই দুটোকে সমান করলে আসছে কি না R বাই পি সমান S বাই কিউ, অর্থাৎ কি আসবে, অর্থাৎ আসবে P বাই কিউ সমান R বাই এস। অর্থাৎ এই P বাই কিউ সমান R বাই এস এই সূত্রটাকে আমরা আবার একবার প্রমাণ করতে পারলাম। P বাই কিউ সমান R বাই এস সূত্রটাকে আমরা আবার একবার প্রমাণ করতে পেরেছি। এবারে করলাম আমরা কি দিয়ে না, এবারে আমরা কারশফের সূত্র দিয়ে করেছি। এখন বলে রাখি এই হুইস্টন ব্রিজের এই যে অংশটা, হুইস্টন ব্রিজটা আসলে রোধ নির্ণয়ের ক্ষেত্রে এটা একটা নীতি মাত্র। হ্যাঁ, এটা কোনো পদ্ধতি নয়, বা এই পদ্ধতিতে রোধ নির্ণয় করা হয় তা কিন্তু নয়, এটা নীতি মাত্র। এই নীতির ওপর ভিত্তি করে রোধ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি বা যন্ত্র তৈরি করা হয়। এই মানে এই যে রোধ নির্ণয়ের নীতি, তাহলে হুইস্টন ব্রিজ যে নীতি, এই নীতির ওপর ভিত্তি করেই রোধ নির্ণয় করা হয়। এই নীতির ওপর ভিত্তি করে আমরা যে রোধ নির্ণয় করা হয় সেই রোধ নির্ণয়ের দুটি পদ্ধতি আছে। কি কি? একটি হচ্ছে পিও বক্স বা পোস্ট অফিস বক্স, আর দ্বিতীয় হচ্ছে মিটার ব্রিজ। এই দুটো হলো রোধ নির্ণয় পদ্ধতি, যার মধ্যে পিও বক্সটা আমাদের সিলেবাসের মধ্যে রোধ নির্ণয়ের পদ্ধতি, এই যে পিও বক্স এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হলো মিটার ব্রিজের মাধ্যমে রোধ নির্ণয়। তাহলে এবারে আমরা একটু দেখবো বা আমরা একটু আলোচনায় আসবো কোনটা না মিটার ব্রিজের সাহায্যে আমরা কিভাবে রোধ নির্ণয় করতে পারি সেটা একটু আমরা দেখবো এখন। তাহলে মিটার ব্রিজের মাধ্যমে রোধ নির্ণয়, একই রকম সার্কিট আমরা আঁকবো মিটার ব্রিজের মাধ্যমে রোধ নির্ণয়ের ক্ষেত্রে। শুধু একটু পরিবর্তন করে দেবো আমি ওপরটা, আমি একটুখানি পরিবর্তন করে নিচ্ছি মিটার ব্রিজের ক্ষেত্রে। এটা মিটার ব্রিজের মাধ্যমে রোধ নির্ণয়ের ক্ষেত্রে এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে। এটা হলো মিটার ব্রিজের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিটার ব্রিজের ছবিতে একই রকম, যেহেতু এটা হুইস্টন ব্রিজের নীতি থেকে তৈরি হয়েছে, হুইস্টন ব্রিজের নীতিরই অংশ, সেজন্য একেবারে ছবিটাকে মিটার ব্রিজের যে ছবিটা সেটা হুইস্টন ব্রিজের মতোই ছবিটা আছে, দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই। এখানে একটি ব্যাটারি আছে, তড়িৎ কোষ আছে দেখতে পাচ্ছি আমরা, তাকে অফ অন করার জন্য একটা কি রয়েছে। আচ্ছা, এর মধ্য দিয়ে I1 I2 গুলোর প্রয়োজন এখানে তেমন নেই, I1 I2 গুলো আমি সেজন্য বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর এবং এস দুটো রোধ রয়েছে। আমরা আগেই বলেছি যে রোধটা অজানা, মানে যার রোধ আমাকে নির্ণয় করতে হবে সেটাকে এস প্রান্তের সঙ্গে যোগ করতে হবে। আচ্ছা, এখানেও যে এখানে যেটা মানে মিটার ব্রিজের ক্ষেত্রে কিন্তু এই আর রোধের মানটা ফিক্সড বা নির্দিষ্ট, আর রোধের মানটা একটা নির্দিষ্ট মানের রোধ আর এর জায়গাতে লাগানো রয়েছে।
আর গ্যালভানোমিটার আমরা দেখতে পাচ্ছি, গ্যালভানোমিটার জি। আচ্ছা, এখানে দেখা যাক যে ছবির মধ্যে পরিষ্কার যে এ বিন্দু আছে, সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, কিন্তু ছবির মধ্যে কোথাও কোনো বি বিন্দু নেই। এখন গ্যালভানোমিটার থেকে একটি তার বেরিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, সেই তারটি কিন্তু কোনো অংশের সঙ্গে যুক্ত করা হয়নি, ঠিক আছে, তারটি কোনো অংশের সঙ্গে যুক্ত করা হয়নি। আর এখানে এই যে অংশটা লাগানো হয়েছে এটা একটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার। এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা এটা একটা 1 মিটার বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার। এর নাম অনুযায়ী, যেহেতু 1 মিটার তার, এর নাম অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে, এই যন্ত্রটার নাম দেওয়া হয়েছে কি না মিটার ব্রিজ। আচ্ছা, এবং এই যে তারটা রয়েছে তারের সঙ্গে একটা 1 মিটার বা 100 সেমি দৈর্ঘ্যের একটা স্কেল লাগানো থাকে, ঠিক আছে। কিভাবে আমার কাজটা করতে হবে প্র্যাকটিক্যালি হলে কাজটা কি করতে হবে না, এই গ্যালভানোমিটার থেকে যে তারটা বেরিয়েছে এর সঙ্গে একটা এই তারের কানেকশন করার জন্য একটা জকি মতো অংশ থাকে, যেটা দিয়ে কি করব না, যেটা দিয়ে এই তারটাকে এই যে মিটার বীজের তার তার বিভিন্ন জায়গাতে স্পর্শ করাবো। এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিন্দুতে আমি স্পর্শ করাবো এবং স্পর্শ করতে করতে প্রত্যেকবার স্পর্শ করাবো এবং আমরা গ্যালভানোমিটারের দিকে তাকাবো। প্রত্যেকবার স্পর্শ করে আমরা গ্যালভানোমিটারের দিকে তাকাবো যে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে কিনা, এবং বিভিন্ন জায়গায় স্পর্শ করাচ্ছি, ধরা যাক এখানে ওখানে এখানে। প্রত্যেকবার স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে আমরা গ্যালভানোমিটারের দিকে তাকাবো। ধরা যাক এইখানে যখন স্পর্শ করালাম, এই জায়গাটায় যখন স্পর্শ করালাম, তখন দেখছি গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হচ্ছে না। অর্থাৎ আমরা বা আমাদের যে প্রয়োজনীয় যে জায়গাটা সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু বা নাল পয়েন্ট পেয়ে গেছি, ঠিক আছে। এবং অর্থাৎ এই যে বিন্দুটা, যে বিন্দুতে এটা স্পর্শ করলো এটাকে আমরা বি বিন্দু বলতে পারি। তাহলে নিস্পন্দ বিন্দু পেয়ে গেছি। এবং আমি আগেই বলেছি এর সঙ্গে একটি স্কেল লাগানো আছে, 100 সেন্টিমিটার স্কেল। এখন তাহলে এই জায়গাটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে বাকি যে অংশটুকু রইল সেটার দৈর্ঘ্য নিশ্চয়ই হবে 100 মাইনাস এল। এবং হুইস্টন ব্রিজের যে নীতি, হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী আমরা নিস্পন্দ অবস্থায় কি জানি না পি বাই কিউ সমান আর বাই এস। এখানে পি আর কিউ বলে কোনো আলাদা রোধ নেই, রোধ ছিল না, কিন্তু পি আর কিউ বলে কোনো আলাদা রোধ ছিল না। এই গ্যালভানোমিটার থেকে যে জকিটা এই বি বিন্দুতে স্পর্শ করার পরে এই অংশটা হচ্ছে পি আর এই অংশটা হচ্ছে পি আর এই পি আর এই অংশটা হলো কিউ। আমরা জানি রোধ বা রোধের অনুপাত, আমরা জানি রোধ বা রোধের অনুপাত কি না তাদের দৈর্ঘ্যের সঙ্গে, রোধ যেহেতু দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সেজন্য রোধের অনুপাত তাদের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। এবং নিস্পন্দ অবস্থায় হুইস্টন ব্রিজের যেহেতু এই মিটার ব্রিজের নামক যন্ত্রটি এটি তো হুইস্টন ব্রিজের নীতি মেনে চলে, সেজন্য হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত কি না পি বাই কিউ সমান কি আর বাই এস। পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে আর বাই এস সমান কত এল বাই 100 মাইনাস এল। অর্থাৎ এখান থেকে আমরা যদি এস এর মানটা বের করি তাহলে এস সমান কত হবে আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। এস এর মানটা হবে আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। এখানে আমি তো আগেই বলেছি যে আমাদের যে জানা রোধটা আমরা আর এর জায়গায় লাগিয়েছি 10 ওহম, 15 ওহম, 5 ওহম, 9 ওহম, যে রোধটা হবে আর এর মানটা বসাতে পারবো আমরা। এবং এখানে একটু স্কেল দেওয়া আছে, তাহলে আমরা এল অর্থাৎ এর মানে কতটা দৈর্ঘ্যে স্পর্শ করাতে নিস্পন্দ বিন্দুটা পেয়েছি সেই বিন্দুটা আমরা নির্ণয় করতে পারবো, মানে এল এর মানটা বসাতে পারবো। তাহলে এল এর মানটা এখানে যদি বসিয়ে দিতে পারি তাহলে আমরা আমাদের যে অজানা রোধ এস, সেই অজানা রোধ এস এর পরিমাণটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে এইভাবে মিটার ব্রিজের সাহায্যে আমরা রোধ নির্ণয় করতে পারি। তবে মিটার ব্রিজের আমরা একটা প্রান্তিক ত্রুটি বলে কথা আছে। প্রান্তিক ত্রুটি আসলে মিটার ব্রিজের যে তারটা, যে 1 মিটার বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে তারটা আছে, এর দুটো প্রান্তকে ঝালাই করে দুটো প্রান্তকে মানে এ প্রান্ত আর এদিকে সি বা বি প্রান্ত বা সি প্রান্ত, এগুলোকে ঝালাই করে আটকে দেওয়া থাকে কিংবা তারটার জড়িয়ে আটকে দেওয়া থাকে। তার ফলে এই প্রান্তগুলোতে কিছুটা অতিরিক্ত রোধ হয়ে যায় ঝালাই করার জন্য, কিছু দিয়ে ঝাল দেওয়ার জন্য বা ঝালাই করার জন্য প্রান্তগুলোতে কিছুটা অতিরিক্ত রোধ পাওয়া যায়।
এটাকে আমরা প্রান্তিক ত্রুটি বলে থাকি। হ্যাঁ, এই প্রান্ত কোনো রোধের জন্য এখন এই প্রান্তিক ত্রুটিকে আমরা সংশোধনও করতে পারি। সংশোধন করার সময় প্রান্তিক ত্রুটি সংশোধন করলে যেটা পাই আমরা যে R/S যেটা ছিল L প্লাস এটাকে λ1 আর 100 মাইনাস L প্লাস λ2। এই λ1 এবং λ2 এরা হচ্ছে প্রান্তিক ত্রুটি সংশোধনের মান। এগুলো অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, এটা আমরা প্রথমে পরিমাপ করে এই λ1 আর λ2 মানটা বের করে নিতে হবে। তাহলে এইভাবে আমরা মিটার বীজের সাহায্যে, মিটার বীজের মাধ্যমে আমরা রোধ বা রেজিস্ট্যান্স এখান থেকে নির্ণয় করে নিতে পারবো। অজানা কোনো রোধ থাকলে নির্ণয় করতে পারবো আমরা এই মিটার বীজের মাধ্যমে।